ঘরে বসেই ১০০ কিলোমিটার দূরের শত্রু শেষ করে দেব। অপারেশন সিঁদুরের পর গর্জে উঠলেন অমিত শাহ। রণহুঙ্কারে কাঁপছে সীমান্ত এলাকা। বিকাশ ভবনের সামনে নাটকের নাম করে রাজনৈতিক খেলা। ফিরহাদের মুখ ফসকানো মন্তব্যে শাসক দলের অস্বস্তি চরমে। জোর চর্চা রাজনীতির আঙিনায়। আকাশে আবারও বিপদের ইঙ্গিত। আগামী সপ্তাহে একাধিক জেলায় বৃষ্টি ও কমলা সতর্কতা। প্রশাসনের ঘুম উড়ল। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করে তথ্য পাচার। ধৃত মহিলা ইউটিউবার সহ ৬। হরিয়ানার ঘটনা ঘিরে উত্তাল গোটা দেশ। বিদেশে পাকিস্তানের মুখোশ খুলতেই মোদির নতুন চাল। ইউসুফে ভরসা রেখে তৃণমূল সাংসদকে রিজিজুর ফোন। বাড়ছে রাজনৈতিক টানাপোড়েন। তাজ হোটেল শিবাজি বিমানবন্দরে আবার বোমা হামলা হবে। হুমকি ফোনে নড়ে চড়ে বসেছে গোটা মুম্বাই। পুলিশের তৎপরতা তুঙ্গে। গলসিতে রাস্তায় পড়ে থাকা কালো ব্যাগ খুলতেই বিস্ফোরক। মুহূর্তে ছড়ালো বোমা আতঙ্ক। এলাকা ঘিরে নিরাপত্তার বলয়। ফের দাউ দাউ করে আগুন কলকাতার বহুতলে। দুপুরে চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডে তৎপর দমকল। ৫টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায়। গরম দুধ গায়ে ঢেলে খুনের চেষ্টা নাবালকের উপর। অবশেষে বর্ধমানের পলাতক বিজেপি নেতার হাতেই পড়ল শিকল। রাজনৈতিক মহলে আলোড়ন। বাংলাদেশ সীমান্তে সোনার বিস্কুট সহ ধরা পড়ল পাচারকারীরা। বসিরহাটে বিএসএফ এর জাল ফেলতেই ফাঁস চক্র। রাজনৈতিক চাপানুতর শুরু। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। চাকরিহারাদের আন্দোলন নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে সমালোচনায় শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় বদলাবেন। আর পাশাপাশি ফিরহাদের মুখে শোনা গিয়েছে নাটক তত্ত্ব, যা নিয়ে পাল্টা চাকরিহারাদের তোপ। যাদের জন্য আজ রাস্তায় বসতে হয়েছে তাদের কাছ থেকে এইসব কথা শোনা হবে না, বরং ঝাঁঝ বাড়বে আন্দোলনের। নেতাজি ইন্ডোরে এক অনুষ্ঠানে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সুপ্রিম কোর্টের রায় একমাত্র সুপ্রিম কোর্টই বদলাতে পারে, অন্য কেউ নয়। ফলে এটা তো নাটক হচ্ছে। যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে গিয়ে বসে আছে। আমরা তো সহানুভূতির সঙ্গে দেখছি। যারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন নিশ্চিতভাবে তাদের পাশে আছি। কিন্তু এসব যারা করেছে তাদের প্ররোচনায় পা দিয়ে নাটক করছে। একই সঙ্গে ফিরহাদের দাবি, এই আন্দোলনের জেরে ওই এলাকার সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। পাড়ার মানুষ অফিসে যেতে পারবেন না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না। এটা হয় না। যদিও পাল্টা চাকরিহারা সুমন বিশ্বাসের বক্তব্য, যারা আমাদের পথে বসালো তারা এখন এই সব কথাই তো বলবে। আমরা সত্যের পথে আছি। চাকরি চোরদের বিরুদ্ধে লড়াই করে আমরা চাকরি বাঁচাবো। আর মন্ত্রী সুপ্রিম কোর্টের কথা বলছেন। সুপ্রিম কোর্ট তো বলেছে অন্যায়ভাবে যারা চাকরি পেয়েছে তাদের টার্মিনেট করতে। রাজ্য সরকার শিক্ষা দপ্তর তাদের টার্মিনেট না করে বলছে পরীক্ষা নেব। সুপ্রিম কোর্টের কথা মেনে পরীক্ষা নেওয়া হলে তাদের কথা মেনে টার্মিনেটও করা উচিত। কেন তা করছে না? নাবালকের গায়ে গরম দুধ ঢেলে খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত বর্ধমানের বিজেপি নেতা অমিত মাকড় অবশেষে পুলিশের জালে। প্রায় ২৮ দিন পলাতক থাকার পর ঝাড়খণ্ডের পাকুড় এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করল দেয়ানদিঘি থানার পুলিশ। ঘটনার সূত্রপাত ১৯ এপ্রিল। অভিযোগ, বর্তমানের মালকিতার গ্রামে উমাশঙ্কর সাহেবের কাছে পাওনা টাকা আদায় করতে গিয়ে উমাশঙ্করের দোকানে চড়াও হন অমিত মাকড় ও তার দলবল। উমাশঙ্কর না থাকায় তার নাবালক ছেলেকে কটূক্তি করেন অমিত। প্রতিবাদ করলে ছেলের গায়ে ঢেলে দেওয়া হয় ফুটন্ত গরম দুধ। গুরুতর আহত অবস্থায় নাবালককে ভর্তি করা হয় বর্ধমান হাসপাতালে। ঘটনায় জড়িত এক সহযোগী মৌসম হাজরাকেও আগেই গ্রেপ্তার করে পুলিশ। সহযোগী ধরা পড়তেই গা ঢাকা দেন বর্ধমান ২ নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক অমিত মাকড়। ফোন টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা যায় তিনি একের পর এক জেলা বদল করছেন, কখনো বীরভূম, কখনো কলকাতা, কখনো অন্যত্র। অবশেষে পাকুড়ে তার অবস্থান নিশ্চিত হতেই ঝাড়খণ্ড পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেস এই ঘটনার প্রতিবাদে সভা করে বিজেপির নিন্দা করে। এমনকি অভিযুক্ত পলাতক থাকলেও জেলা বিজেপি অফিসে তার বাইক দেখা যাচ্ছিল নিয়মিত। শেষমেশ শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার হওয়া অমিত মাকড়কে শনিবার বর্ধমান জেলা আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
আপনারা যারা আমাদের কলকাতা পত্রিকা চ্যানেলটি দেখছেন, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম জানান। সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ফিরে আসছি পরবর্তী খবরে। উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে ফের চাঞ্চল্যকর সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। শুক্রবার রাতে সীমান্তবর্তী সোনাই নদী থেকে 10টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়ন। উদ্ধার হওয়া সোনার মোট ওজন 1 কেজি 167 গ্রাম এবং বাজার মূল্য প্রায় 1,11,00,000 টাকা। সূত্রের খবর, পাচারকারীরা অভিনব কায়দায় নদীপথে সোনা পাচারের ছক করেছিল। সোনাই নদীর উপর দিয়ে দড়ির মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ব্যাগ পাঠিয়ে সোনা পাচারের চেষ্টা চলছিল। নদীর জলে ভাসিয়ে বিস্কুটগুলো ভারতীয় ভূখণ্ডে আনার পরিকল্পনা ছিল, কিন্তু বিএসএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় দ্রুত তল্লাশি অভিযান চালিয়ে পাচারকারীদের হাতে নাতে ধরা হয়। ধৃতদের নাম প্রদীপ কুমার বারুই ও গোপাল পরমান্ন। দুজনেই হাকিমপুর উত্তরপাড়ার বাসিন্দা ও ভারতীয় নাগরিক। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 10টি সোনার বিস্কুট ছাড়াও 2টি মোবাইল ফোন। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনা প্রথমে থাইল্যান্ড ও দুবাই থেকে বাংলাদেশে আনা হয় এবং সেখান থেকে পাচারকারীরা তা ভারতে পাঠানোর পরিকল্পনা করেছিল। গোয়েন্দাদের অনুমান, এই চক্রের পেছনে আন্তর্জাতিক পাচার চক্র জড়িত রয়েছে। ধৃতদের ও বাজেয়াপ্ত সোনা তেঁতুলিয়ার শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। কাস্টমস এবং বিএসএফ এর যৌথ তদন্তে এখন পাচারের রুট, উৎস ও চক্র সম্পর্কে খোঁজ চালানো হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় বারবার কৌশল পাল্টে পাচারকারীরা সক্রিয় থাকলেও বিএসএফ এর নজরদারিতে একাধিক চোরা চালান ব্যর্থ হয়েছে। এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখালো সীমান্তে কড়া নজরদারির প্রয়োজনীয়তা। স্বাধীন ভারতে প্রথমবার 100 কিলোমিটার দূরে বসে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার কৃতিত্ব অপারেশন সিঁদুরের। এই ঐতিহাসিক সাফল্যের পর শনিবার হুঙ্কার ছাড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসের বিস্তার ভাঙতে দ্বিতীয়বার ভাবব না, প্রয়োজনে আবারও আঘাত হানব। এক জনসভায় শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের নিরাপত্তা ও আত্মরক্ষার ধারণাই বদলে গিয়েছে। আজ ভারত শুধু আঘাত সয় না, প্রত্যাঘাতও করতে জানে। পাকিস্তান আতঙ্কে কাঁপছে। জৈশ ও লস্করের মতো সংগঠনের হেডকোয়ার্টার ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ওরা পরমাণু বোমার ভয় দেখিয়েছিল, কিন্তু মোদী সরকারের সাহসিকতা ও সেনার কঠোর জবাবে গোটা বিশ্ব বুঝে গিয়েছে ভারত এখন মাথা নত করে না। সেনা, নৌসেনা, বায়ুসেনা 3 বাহিনীর সম্মিলিত ক্ষমতা বিশ্বকে চমকে দিয়েছে। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে কার্যত স্পষ্ট বার্তা দিল কেন্দ্র, শত্রু যত দূরেই থাকুক, ভারত আর চুপ করে থাকবে না। ব্যবসা গরমে হাঁসফাঁস করছেন রাজ্যবাসী। দিনের বেলায় রাস্তায় বেরোতেই চাইছেন না অনেকেই। রাতে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়াচ্ছে দুর্ভোগ। তবে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস। জারি হয়েছে কমলা সতর্কতাও। আবহাওয়া দপ্তরের মতে, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাব বিস্তৃত পূর্ব বাংলাদেশ পর্যন্ত। এর জেরে বঙ্গোপসাগর থেকে রাজ্যের বায়ুমণ্ডলে ঢুকছে জলীয় বাষ্প। এর ফলেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী 3-4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি কতটা? রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 19 ও 20 তারিখেও বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গেও মিলবে স্বস্তি। রবিবার নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সোমবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 1 সপ্তাহ 2 বঙ্গেই চলবে বৃষ্টির দাপট, জানালো হাওয়া অফিস। অপারেশন সিঁদুরের সাফল্যের পর এবার দেশের ভিতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের খুঁজতে মাঠে নামল গোয়েন্দারা। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে হরিয়ানা ও পাঞ্জাব থেকে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের অন্যতম হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। সোশ্যাল মিডিয়া ব্লগার হলেও আসলে পাকিস্তানের চর দানিশ ওরফে এহসান উর রহিমের ঘনিষ্ঠ ছিলেন তিনি। দানিশের সহযোগিতায় 2023 সালে ভিসা নিয়ে পাকিস্তানেও যান জ্যোতি। সম্প্রতি ভারত সরকার দানিশকে অযাচিত ব্যক্তি ঘোষণা করে দেশ ছাড়া করেছে। তদন্তে উঠে এসেছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটের মাধ্যমে জ্যোতি নিয়মিত পাক এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন।
সাকির ওরফে রানা শাহবাজ নামের এক পাক গুপ্তচরের নম্বর জ্যোতির ফোনে জাট রান্ধাওয়া নামে সেভ করা ছিল। আর এক অভিযুক্ত গুজালা নামে পাঞ্জাবের এক মহিলা দানিশের প্রলোভনে পাকিস্তানে গিয়েছিলেন। পরে তার দুই বান্ধবীকেও পাক হাই কমিশনে নিয়ে গিয়ে দানিশের মাধ্যমে পাকিস্তান যাওয়ার ব্যবস্থা করেন। অভিযুক্তদের মোবাইল লেনদেন খতিয়ে দেখে গোয়েন্দারা নিশ্চিত তারা গোপন তথ্যের বিনিময়ে পাকিস্তান থেকে টাকা পেত। গ্রেপ্তার তালিকায় রয়েছেন মালেরকোটলার ইয়ামিন মোহাম্মদ, কৈথালের শিখ ছাত্রনেতা দেবিন্দর সিং ধিলন ও নুহের আরমান। প্রত্যেকেই পাক এজেন্টের হয়ে ভারতীয় তথ্য পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। গোয়েন্দারা মনে করছেন এই গ্রেপ্তারি দেশের ভিতরে থাকা গুপ্তচর নেটওয়ার্ক ভাঙার বড় পদক্ষেপ। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বিদেশি প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত, আর সেই প্রতিনিধি দলে জায়গা পেতে চলেছেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। সূত্রের খবর, জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ইউসুফকে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 21শে মে বিকেলে রওনা দেবে দলটি। পেহেলগাঁও সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জঙ্গি মদতের বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে স্পষ্টভাবে তুলে ধরতে চাইছে ভারত সরকার। সেই লক্ষ্যে 7টি পৃথক প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বিদেশে। বিজেপি রবিশঙ্কর প্রসাদ, বিজয়ন্ত পান্ডা, ডিএমকের কানিমোঝি, এনসিপির সুপ্রিয়া সুলে, শিবসেনার একনাথ সিন্ডে, কংগ্রেসের শশী থারুর ও জেডিইউর সঞ্জয় ঝা নেতৃত্ব দেবেন এই দলটিকে। তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু নিজে আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, ইউসুফও পাকিস্তানের মুখোশ খুলে দেবার এই সুযোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। দলীয় নেতৃত্ব অনুমোদন দিলে তিনি প্রতিনিধি দলে যোগ দেবেন। এই উদ্যোগে রাজনৈতিক ভেদাভেদ ভুলে দেশ সেবার বার্তা দিতে চাইছে কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে মুসলিম মুখ হিসেবে ইউসুফ পাঠানের উপস্থিতি কূটনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাকিস্তান যে বারবার ভারতকে মুসলিম বিরোধী বলে অপপ্রচার চালায়, ইউসুফের উপস্থিতি সেই মিথ্যাচারে জোর ধাক্কা দেবে। জানা যাচ্ছে এই দলের সঙ্গে হায়দ্রাবাদের আসাদউদ্দিন ওয়েসিও থাকতে পারেন। সম্ভাব্য সফরসূচিতে রয়েছে কোরিয়া, জাপান সহ আরও একটি দেশ। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেলা ঘিরে শোরগোল। মুম্বাই পুলিশ জানিয়েছে হুমকি মেলটি মুম্বাই বিমানবন্দর পুলিশের অফিসিয়াল ইমেল আইডিতে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, তাজমহল প্যালেস হোটেলও ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ে সতর্কতা জারি করেছে মুম্বাই পুলিশ। তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, হুমকি মেলটিতে সন্ত্রাসী আফজাল গুরু এবং সাইবাবু শঙ্করের মৃত্যুদণ্ডের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে তাদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। এই যুক্তি ব্যবহার করে প্রেরক শহরের 2টি হাই প্রোফাইল জায়গায় হামলার হুমকি দেয় বলে অভিযোগ। ইমেলটি পাওয়ার পরই তৎপর হয় মুম্বাই পুলিশ। নিরাপত্তা সংস্থাগুলিকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দর এবং তাজমহল প্যালেস হোটেলে চলছে তল্লাশি অভিযান। বোম স্কোয়াড, স্নিফার ডগ আনা হয়েছে। যদিও এখনো পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি। ইমেলটি কে করেছিল, কী উদ্দেশ্যে করেছিল, সবটা জানার চেষ্টা চলছে। প্রতিদিনের মতো শনিবারও মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন পূর্ব বর্ধমানের গলসির গোহগ্রাম এলাকার বাসিন্দা জয়ন্ত রায়। রাস্তায় একটি কালো ব্যাগ দেখে সন্দেহ হয় তার। নিছকই কৌতূহলবশত ব্যাগটি খুলে ছিটকে যান তিনি। ভেতরে ছিল একাধিক বোমা। আতঙ্কে চিৎকার করে ওঠেন জয়ন্ত। জমা হন স্থানীয়রাও। খবর দেওয়া হয় পুলিশে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় গলসি থানার পুলিশ। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকেও। ওই স্কোয়াডের কর্মীরা বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। বেগবাগানের কাছে একটি বহুতলে ভয়াবহ আগুন। শনিবার দুপুরে আগুন লাগে। 6 তলার একটি অফিস থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। একের পর এক এসি মেশিন পুড়ে ছাই হয়ে যায়। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এজেসি বোস ফ্লাইওভারে একেবারে সামনে এই 10 তলা বিল্ডিংয়ে আগুন লাগে। ফলে একদিকে নিচ থেকে যেমন দমকলের কর্মীরা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, একইভাবে উড়ালপুল থেকেও হোস পাইপের মাধ্যমে অনবরত জল দেওয়া শুরু হয়। আপাতত আগুনের শিখা বাইরে থেকে দেখা যাচ্ছে না, তবে ধোঁয়া বের হচ্ছে এখনো। ভেতরে কেউ আটকে রয়েছে কিনা, পকেট ফায়ার হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
যে বহুতলে আগুন লেগেছে এটি একটি কমার্শিয়াল বিল্ডিং। বহু অফিস রয়েছে। আগুন লাগার খবর আসতেই অফিস খালি করে দেওয়া হয়। বহুতলের যে অফিসে আগুন লাগে সেটি 6 তলায় 515 নম্বর ফ্ল্যাট। ঠিক তার পাশের ঘরে 516 অফিস সৃজিত দাসের। সংবাদ মাধ্যমে তিনি জানান, তখন 2:30-3:45 বাজে। সবে লাঞ্চ ছেড়ে এসেছেন তারা। হঠাৎই ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে আসেন বাইরে। বিল্ডিং অথরিটির লোকজনও তড়িঘড়ি সকলকে বেরিয়ে আসার জন্য ডাকতে থাকেন। সিঁড়ি দিয়েই সকলে নেমে যান নিচে। তৎপরতার সঙ্গে সকলে নেমে আসায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলেই মনে করছেন এখানকার কর্মীরা। এসি থেকেই আগুন লাগে বলে অনুমান এখানকার কর্মীদের। আজকের জন্য এখানেই শেষ। তবে নতুন আপডেট নিয়ে খুব শিগগিরই ফিরছি। সঙ্গে থাকুন কলকাতা পত্রিকার সাথে, কারণ সত্য খবর সবার আগে।